হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের গল্প দুমুঠো বিকেল, পর্ব 4, রাইটার আফনান লারা। আচ্ছা, তাহলে তোর বাবা যখন আসবে তখন তোকে ডেকে দেব। মা কথাটা বলে চলে গেলেন। স্পর্শ সচরাচর বাবার সাথে তেমন খোলামেলা কথা বলে না, এমনকি বাবার সাথে তার সম্পর্কটাও এতটা নরম না, বেশ শক্ত টাইপের। তবে আজ স্পর্শ নিজ থেকে বাবার সাথে কথা বলতে চাইছে। কারণটা হলো চাকরি। স্পর্শ ভেবে নিয়েছে সে চাকরি করবে। রিমঝিম তো মনে হয় না এই জীবনে আর বলবে যে সে আমাকে ভালোবাসে। বলবে কি আর, সে তো আমাকে পছন্দই করে না। হয়তোবা তার বাবা আর ভাই রাজি থাকলে সে আমাকে বিয়ে করতে প্রস্তুত। কিন্তু আর একটা কথাও আছে, আর সেটা হলো রিম কখনো বাহ্যিকতা দিয়ে মানুষ বিবেচনা করে না। ও আমাকে পছন্দ করলে আমিকেই পছন্দ করবে। চাকরি করলেই যে পছন্দ করবে এমনটা নয়। তাহলে কি করব? আসলে এ বিষয় নিয়ে খোলাসা করে রিমের সাথে কথা বলা উচিত আমার। ওর কি মত বা ও কী চায় সেটা জানতে হবে। আপাতত চাকরি নিয়ে চিন্তাভাবনা বন্ধ। স্পর্শ খেতে আয়, তোর বাবা এসে গেছে। স্পর্শ রুমের দরজা লাগাতে লাগাতে বলল, পরে খাবো মা। ও মা, তুই তো বললি তোর বাবার সাথে খাবি আজ, আবার কি হলো? এখন খিদে নেই। আখি, ডালের বাটিটা নিয়ে আয়। আখি রান্নাঘরে এসে একটা কাগজের ভিতর আলু ঢুকিয়ে সেটা মুড়িয়ে রিহাবের জানালায় ছুঁড়ে মারল। রিহাব তখন বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে অফিসের কাজ করছিল। কেমন একটা বিকট আওয়াজ পেয়ে সে জানালার কাছে এসে জানালাটা খুলল। এবার ততক্ষণে আঁকি আরেকটা আলো সমেত কাগজ ছুঁড়ে মেরে দিয়েছে। কাগজটা গিয়ে সোজা রিহাবের কপাল বরাবর পড়ল। এবার রিহাব কপাল ঘষতে ঘষতে কাগজটার দিকে তাকালো। এই রে, মরেছে জানালা ভেবে এবার আমার জানটুসের কপালকেই আলো মেরে দিলাম। এখন কি হবে? রিহাব কাগজটা নিয়ে খুলতে খুলতে ভাবলো হয়তো বা কোনো প্রেমপত্র হবে। কিন্তু যা ভাবলো হলো তার উল্টোটা। কাগজটা একটা পেপারের টুকরো মাত্র, আর ভেতরে একটা মিনি সাইজের আলো। বড় আলো হলে তরকারিতে দেওয়া যেত, কিন্তু এত ছোট আলো দিয়ে তো ছাতার মতো হবে না, পেটের এক কোণায় যাবে না এটা। এসব ভাবতে ভাবতে রিহাব আঁখির দিকে তাকালো। আঁখি অসহায় একটা লোক নিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রিহাব গাল ফুলিয়ে আলুটা আঁখির গায়ে মেরে জানালাটা আবার বন্ধ করে দিল। উনি আমার গায়ে আলো মেরেছে? হায় মেয়ে, মার যাবা আজ রাত, আর ঘুম হবে না আমার। আঁখি আপা, আপনার ঘুম হবে না কেন? আঁখি আলুটা লুকিয়ে বলল, না আসলে চা বেশি খেয়ে ফেলেছি তো, তাই এটা বললাম। কথা না বাড়িয়ে আঁকি নিজের রুমের দিকে চলল। তোর গুণধর ছেলের কি খবর? আমার ছেলে? তোমারও তো ছেলে, মাঝে মাঝে একটু মিষ্টি কথাও তো বলতে পারো ওর সাথে। কিসের মিষ্টি কথা? শফিকুল্লাহ কখনো বাপের টাকায় খাওয়া ছেলেদের পছন্দ করে না। পাশের বাসার রিহাবকে দেখেছ? সেই ভোরবেলায় অফিসের জন্য বের হয়, আবার রাতে ফিরে। দিনরাত খাটুনি করে মা বাবার হাতে টাকা তুলে দেয়। আর তোমার ছেলেকে দেখো, আজ পর্যন্ত 2 টাকা উপার্জন করেছে। এসব দেখার জন্য কারি কারি টাকা ঢেলে ওকে শিক্ষিত বানিয়েছিলাম আমি। রিহাবের কথা শুনে আঁখি লাফ দিয়ে বিছানা থেকে নেমে দরজার কাছে এসে কান পেতেছিল। আমার স্পর্শের সাথে তুমি ওই রিহাবের মেলাচ্ছ? ও কতই বা পায় মাসে? 20-25 হাজার, যেখানে আমার ছেলের মাসিক হাত খরচই 30,000-এর উপরে। তো রিহাব কামাই করে টাকা উপার্জন করে, আর তোমার ছেলে আমার কামাই করে টাকা খায়, যাকে বলে উড়ায়। কথাগুলো আঁকির ভালো লাগছে, আবার খারাপও লাগছে। কারণ একদিক দিয়ে বাবা রিহাবকে পছন্দ করেন, আর একদিক দিয়ে ওর ভাইয়াকে অপমান করছেন। তাই ওর ভালো খারাপ দুটোই ফিল হচ্ছে। স্পর্শ বারান্দায় এসে সিগারেট একটা ধরিয়ে সেটা হাতে রেখে
নিচের ফাঁকা রাস্তাটা দেখছে। বাবার চিৎকারে স্পষ্ট ওর কানে এসে বিঁধছে। প্রতিদিন বাবার একটাই কথা, স্পর্শ কেন চাকরি করে না। সিগারেটটা আর খাওয়া হলো না, হাতে থেকে জ্বলে শেষ হয়ে গেছে। তাই রুমে আসলো সে আর একটা নেওয়ার জন্যে। সিগারেট টেবিলের ড্রয়ার থেকে নিতে যেতেই স্পর্শের চোখ গেল রিমঝিমের রুমের দিকে। তামিম জানালার পর্দার ভিতরে ঢুকে গ্রিল ধরে ঝুলে আছে স্পর্শের দিকে চেয়ে। মুখের ভিতর কিসের জন্য একটা সাদা ছোট পাইপ দেখা যাচ্ছে। স্পর্শ ওর দিকে তাকিয়েছে দেখে তামিম মুখ থেকে ললিপপটা বের করলো। স্পর্শ এগিয়ে এসে বলল, কিরে শালাবাবু? তামিম ভ্রুকুচকে ললিপপটা মুখের ভিতর আবার পুরে নিল। এখনও সে গ্রিলে ঝুলে আছে। শালাবাবু, তোমার আপু আমার সাথে কথা বলতে মানা করেছে, নাকি কষ্টিপ গিলে ফেলেছ? তামিম এবার হকচকিয়ে ললিপপটা আবার মুখ থেকে বের করে বলল, কষ্টিপ গেলা যায়, গিললে কি হয়? স্পর্শ মুখটা গোল করে গ্রিলের সাথে লেগে বলল, কষ্টিপ গিললে ভালো মানুষ দেখলে কথা বের হয় না মুখ দিয়ে, আর আমার মনে হয় তুমি কষ্টিপ গিলে ফেলেছ। তামিম পর্দা দিয়ে মুখটা ঢেকে বলল, আমি যে কষ্টিপ খেয়ে ফেলেছি এটা তুমি জানো কি করে? স্পর্শ দাঁত কিলিয়ে বলল, এই যে ভালো মানুষ মানে আমাকে দেখে তোমার মুখ দিয়ে কথা বের হয় না? আমি না ওই দিন হাতে কষ্টিপ লেগেছিল বলে খুলতে পারছিলাম না হাত দিয়ে, তাই মুখ দিয়ে খুলতে গিয়ে গিলে ফেলেছি। এখন আমার কি হবে? আমার সাথে ঠিকমতো কথা বললে তোমার কিছু হবে না। তামিম বোকার মতো কিছুক্ষণ চেয়ে থেকে কী সব ভাবতে লাগলো। রিমঝিম পানির বোতল নিয়ে রুমে এসে দেখলো তামিম স্পর্শের সাথে কথা বলছে। এটা দেখে ওর মাথা চড়ক গাছ। হনহনিয়ে এসে সে তামিমের হাত ধরে ওকে জানালার কাছে নামালো। স্পর্শ দাঁত কিলিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। রিমঝিম ওর দিকে তাকিয়ে রাগে ফুলতে ফুলতে পর্দা টেনে দিয়েছে। তারপর তামিমের দিকে তাকিয়ে বলল, তোকে বলছি না ওই লোকটার সাথে কথা বলবি না? স্পর্শর পর্দার ফাঁক দিয়ে রিমের দিকে তাকিয়ে আছে। রিমের হাত দেখা যায় শুধু। আপু, ভাইয়াটা আমাকে বলতেছিল কষ্টিপ খেলে নাকি ভালো মানুষের সাথে কথা বলার সময় মুখ দিয়ে কথা বের হয় না। রিমঝিম কপালে চাপড়িয়ে বলল, যা ঘুমাতে যা, গাধা কোথাকার। বড় অপুর বকুনি খেয়ে তামিম মাথা চুলকাতে চুলকাতে মায়ের রুমের দিকে গেল। রিমঝিম রুমের লাইট অফ করে নিজেও শুয়ে পড়েছে। স্পর্শ ঘড়ির দিকে তাকালো একবার। 12টা বাজতে 2 ঘন্টা বাকি আর। প্রতিদিন রাতে ঠিক 12টায় রিমঝিম বারান্দায় এসে দাঁড়ায়। স্পর্শ তখন থাকে না বলে সে শান্তিতে নিজের বারান্দা বিলাস করে। কিন্তু সে জানে না যে স্পর্শ প্রতিদিন এ সময় ওরই অগোচরে ওকে দেখে। আজ পর্যন্ত সে জানে না স্পর্শ ওকে এ সময় লুকিয়ে দেখে। রিমঝিম কোলবালি জড়িয়ে শুয়ে আছে। ঠিক 12টায় যখন পুরো মহল্লায় ঘুমিয়ে পড়বে তখন সে 1 কাপ চা হাতে নিয়ে বারান্দায় এসে বসবে। এ সময়টা শুধু তারই, না হলে এই সময় কে চা খাবে? ঘুমাতে হবে তো নাকি? রিমঝিম মাঝরাতে চা খেলে ওর ঘুম ভালো হয়, তাই তো তার এমন অভ্যাস। ঠিক 12টা বাজে। রিমঝিম হাতে চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। সাথে একটা ছোট্ট টুল, ল্যাম্পপোস্টের আলো ছাড়া আর কোনো আলো নেই কোথাও। সবাই ঘুমে হয়তো বা জেগে আছে, কেউ শুধু রুমের লাইটটা অফ তাদের। রিম চায়ের কাপটা রেলিংয়ের উপর রেখে চুলগুলোকে নাড়তে নাড়তে কোনায় এসে দাঁড়ালো। কি সুন্দর, কোথাও কেউ নেই, কত ভালো লাগছে। রিম চায়ের কাপটা নিয়ে চায়ে চুমুক দিয়ে চুলগুলো নড়াচড়া অফ করে হেলান দিয়ে দাঁড়ালো এবার। কৌতূহলবশত স্পর্শের রুমের দিকেও তাকালো সে। তাদের আর স্পর্শদের বাসার দূরত্ব শুধু 2 হাতের। একজন চিকন মানুষ ও এই ফাঁক দিয়ে ঠিকঠাক পার হতে পারবে কিনা তাতে সন্দেহ। তাই রিম বারান্দায় দাঁড়িয়ে স্পর্শের বারান্দাটা একদম নিখুঁতভাবে দেখতে পায়। মুখ উঁচু করে সে স্পর্শের বারান্দাটা দেখছে। স্পর্শের বারান্দাটা গরুর হাটকেও হার মানাবে।
কীরকম অগোছালো লোকটা, প্যান্ট শার্ট সব সরিয়ে ছিটিয়ে রেখেছে, তাও বারান্দায়। বারান্দা হলো মানুষের মনের ভাব প্রকাশ করার একটা উত্তম জায়গা। এখানে সে একা থেকেও ভালো থাকতে পারে। আর এই লোকটাকে দেখো, খবিশ একটা। রিম আর একটু সরে দাঁড়িয়ে চা শেষ করে কাপটা এক পাশে রেখে দিল। তারপর বড় করে একটা শ্বাস নিয়ে টুলটা টেনে বসেছে এবার। রিমঝিমদের বাসার থেকে একটু দূরে যে ল্যাম্পপোস্টটা আছে, তার পিছনের দিকটায় অন্ধকার। আর সেই অন্ধকারে কেউ একজন বসে আছে, তার চোখ রিমের দিকে, যেন এ প্রথম সে মানুষটাকে দেখছে, এতটা মুগ্ধ হয়ে। স্পর্শ মুচকে এসে ঠাস করে নিজের গালে নিজে একটা চড় মারল। এ নিয়ে 20টা মশা কামড়িয়েছে ওকে, বেছে বেছে গালেই কামড়ায়। আজ আসার সময় কয়েল আনলাম না কেন, ভুলে গেছি বলে 1 ঘন্টা ধরে মশার কামড় খেতে হবে। শান্তিতে রিমকে দেখতেও দিচ্ছে না মশাগুলো। স্পর্শ ল্যাম্পপোস্টের পিছনে থাকা একটা ভ্যানের উপর বসে রিমঝিমকে দেখে যাচ্ছে। রিম টুল নিয়ে বসে আছে চুপচাপ। হুদাই এখানে বসে থাকতে তার ভালো লাগে। তবে 3 বছর ধরে স্পর্শের জ্বালাতনে তার প্রাণপ্রিয় বারান্দাটায় তার বসাই যেন নিষিদ্ধ হয়ে গেছে। তাই তো রিম বেছে বেছে এই সময়টায় নিজের বারান্দা বিলাস করতে আসে। একটা পিঁপড়াও থাকে না এই সময়। রিম গালে হাত দিয়ে তার বারান্দায় থাকা গোলাপ গাছটার দিকে চেয়ে আছে। তার হাতে কখনো গোলাপ গাছ টিকে না, 2 দিন পরই মরে যায় বলে গোলাপ গাছ রাখা ছেড়ে দিয়েছে সে। তবে অনেক দিন আগে ভার্সিটি থেকে আসার পথে সে তার বারান্দার নিচে একটা গোলাপ গাছের ডাল পেয়েছিল। সেটা কুড়িয়ে নিয়ে এমনিতেই টবে গেঁথে রেখে দিয়েছিল সে। ডালটা একটা গোলাপ ছিল বলে সে ডালটা উঠিয়ে এনেছে, মাঝে মাঝে পানিও দিত। ও মা, 2 মাস পর সে দেখলো কুড়ি বের হচ্ছে। ব্যাস, দেখতে দেখতে এখন গোলাপও ফুটেছে। এবং মজার ব্যাপার হলো, গাছটা 1 বছর হতে চলল, এখনও মরেনি। রিম তো নিজেকে অলক্ষ্মী বলছিল এতদিন, এখন এটা দেখে প্রমাণ হলো যে সে লক্ষ্মী। আসলে ঢালটা স্পর্শ এনে রেখেছিল রোডের উপর, কারণ সে জানতো রিমের গোলাপের অনেক শখ। নিজের একটা গোলাপ গাছ রাখা তার আরও বিরাট শখ। সমস্যা ছিল তার হাতে গোলাপ গাছ টিকতো না, কিন্তু তাও সে প্রতি শীতকালে গোলাপ গাছ কিনতো একটা করে। 1 মাস পর সেটা মৃত পুরোপুরি। রিম প্রতিবার